মুভির শুরুতে আমরা একটা ছেলেকে দেখতে পাই যে ফোনে কারোর সঙ্গে কথা বলছিল। এই ছেলেটার নাম ছিল লুইস, আর সে তার ছোটবেলার বন্ধু ভেনার সঙ্গে কথা বলছিল। লুইস মনে মনে ভেনাকে পছন্দও করত। ভেনা কথায় কথায় লুইসকে বলে, যেহেতু তুমি তোমার বাড়িতে চলেই যাচ্ছ, তাহলে আমাকেও তোমার সঙ্গে নিয়ে চলো। লুইস তাকে বলে, আমি এমনটা করতে পারবো না, কারণ আমি প্লেন দিয়ে যাচ্ছি। এরপর মুহূর্তেই লুইস ভাবে এইটা অনেক ভালো সুযোগ হতে পারে ভেনার সঙ্গে সময় কাটানোর। এই জন্য সে তার প্ল্যান বদলে তাকে হ্যাঁ বলে দেয়। কিন্তু লুইসের কাছে বাই রোডে যাওয়ার জন্য কোনো গাড়ি ছিল না। লুইস দ্রুত তার ব্যাংক অ্যাকাউন্ট চেক করে আর পরের দিন সকালে একটা পুরনো গাড়ি কেনার জন্য বেরিয়ে পড়ে। সে তার জমানো সমস্ত টাকা দিয়ে একটা ওল্ড কার কিনে ফেলে, যেটাতে না রেডিও আছে না এসি, এমনকি সেই গাড়ির একটা লাইটও নষ্ট। এরপরে লুইস খুশি হয়ে তার যাত্রার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। রাস্তায় লুইস যখন একটা পেট্রোল পাম্পের থেকে পেট্রোল ভরাচ্ছিল, তখন সে তার মাকে ফোন করে বলে দেয় যে সে প্লেনে নয় বাই রোডে আসছে। তার মা একটু অবাক হয়ে যায় আর তাকে বলে, তুমি যেহেতু বাই রোডে আসছো, তাহলে তোমার ভাই হুনারকেও সাথে নিয়ে এসো। সে আজকেই জেল থেকে ছাড়া পাবে। ভাই হওয়ার জন্য সে না চাইতেও তার ভাইকে পিক করার জন্য বেরিয়ে পড়ে। রাস্তায় লুইসের মনোযোগ একটু সরে যায়, এই জন্য সে হঠাৎ করে গাড়িটাকে রোড থেকে নামিয়ে ফেলে, যেই কারণে পিছনে আসা পুলিশ তাকে থামিয়ে তার উপরে ফাইন লাগিয়ে দেয়। এরই সাথে গাড়ির ওভারস্পিড হওয়ার কারণে তাকে ওয়ার্নিংও দেয়। পুলিশ তাকে তার গাড়ির লাইট ঠিক করার জন্য বলে তাকে ছেড়ে দেয়। এরপরে ফাইনালি লুইস পুলিশ স্টেশনে পৌঁছে যায় তার ভাই হুলারকে নেওয়ার জন্য। দুই ভাই একে অপরকে দেখে অনেক খুশি হয়, কারণ তারা পুরো 5 বছর পরে দেখা করছে। রাস্তার ভেতরে লুইস হুলারকে বলে, আমাদের ভেনাকে পিক করার জন্য যেতে হবে। এই কথা শুনে হুলারও একটু খুশি হয় আর তার সাথে যাওয়ার কথা বলে। লুইস অনেক ভারী মনে তাকে হ্যাঁ বলে দেয়, কারণ লুইস চায় না তার ভাই তার সাথে যাক। সে ভেনার সঙ্গে একলা সময় কাটাতে চাচ্ছিল। হুলার লুইসকে খেপাতে থাকে। সে তাকে বলে, ভেনা তোমাকে শুধু একবার যেতে বলেছে, আর তুমি বাননের মতন তার ইশারায় নাচতে শুরু করে দিয়েছো। ও শুধু তোমাকে ব্যবহার করছে। এই কথা শুনে লুইসের একটু রাগ হয় এবং সে জোরে গাড়িটাকে রাস্তা থেকে নিচে নামিয়ে দেয়। সে হুলারকে রেগে বলে, আগে এরকম কথা আর কখনোই বলবে না। এরপরে দুই ভাই আবারও তাদের যাত্রা কন্টিনিউ করে। সামনে গিয়ে হুলার তার গাড়িতে একটা রেডিও লাগায়। এই রেডিওর মাধ্যমে রাস্তায় থাকা সমস্ত ট্রাক এবং কারের সঙ্গে তারা কন্ট্যাক্ট করতে পারবে। এই রেডিও দিয়ে হুলারের অনেক ভালো টাইম পাস হচ্ছিল। সে আশেপাশে থাকা গাড়ির সঙ্গে এই রেডিও দিয়ে কথা বলছিল। কথা বলার জন্য রেডিওতে একটা বিশেষ কোড দেওয়া লাগে। এই কোড আসলে অন্য ড্রাইভারদের নাম, মানে তারা নিজেদের মতন করে একটা নিকনেম রাখে। এভাবেই ফুলার নিজের এবং লুইসের একটা নাম রেখে দেয়। কথা বলতে বলতে তাদের ফ্রিকোয়েন্সি একটা ট্রাক ড্রাইভারের সঙ্গে হয়ে যায়, যার নাম ছিল রাস্টি মেল, যার সঙ্গে কথা বলতে তাদের একটু অদ্ভুত লাগে। রাস্টি বলে, বৃষ্টির সময় অনেক অদ্ভুত লাগে, কারোর বৃষ্টি পছন্দ হয় আবার কারোর হয় না। তখনই ফুলারের মাথায় একটা আইডিয়া আসে। সে লুইসকে বলে, তুমি এই ড্রাইভারের সঙ্গে মেয়েদের কণ্ঠে কথা বলো, আমরা একে বোকা বানাবো। প্রথমে তো লুইস মানা করে দেয়, কিন্তু হুলার জেদ করার কারণে সে মেনে নেয়। সে এই ড্রাইভারের সঙ্গে মেয়েদের কণ্ঠে কথা বলতে থাকে। ট্রাক ড্রাইভারও তাকে মেয়ে ভেবে তার সঙ্গে বন্ধুত্ব করে নেয়। কথা বলতে বলতে হঠাৎ করে রেডিওর নেটওয়ার্ক বিচ্ছিন্ন হয়ে যায়। এইটার জন্য তার ভাই একটু হতাশ হয়ে পড়ে। সে চাচ্ছিল ওই ড্রাইভারের সঙ্গে কথা বলতে এবং পরে তাকে বলে দেবে যে তারা মেয়ে নয়, তারা ছেলে, এবং ওই ড্রাইভারের থেকে মজা নেবে। একটু পরেই রাত অনেক গভীর হয়ে যাওয়ার জন্য তারা একটা হোটেলে রুম নিয়ে থাকার সিদ্ধান্ত নেয়। ফুলার যখন কাউন্টারের কাছে যায়, সে দেখতে পায় একজন ধনী ব্যক্তি ম্যানেজারের সঙ্গে ঝগড়া করছে। সে ওই লোকটাকে বোঝানোর চেষ্টা করে, তখন ওই লোকটা ফুলারকেই ধমকাতে শুরু করে আর তাকে অনেক উল্টাপাল্টা কথা বলে সেখান থেকে চলে যায়। যখন লুইস গাড়িতে একা ছিল, তখন রেডিও আবারও বাজতে শুরু করে। তখন ফুলার আবারও গাড়িতে ফিরে আসে। রেডিওতে সেই লোকটাই ছিল যে প্রথমে তাদের সঙ্গে কথা বলছিল। রাস্টি এদের পিছু করছিল, কারণ সে ভেবেছিল গাড়িতে সত্যিই হয়তো কোনো মেয়ে আছে। এই জন্য ফুলার আরো একটা প্ল্যান বানায়। ফুলার লুইসকে বলে যে তাকে বলো সে যেন এই হোটেলে চলে আসে এবং রুম নাম্বার 17-এ একটা ওয়াইনের বোতল নিয়ে আসে। এবং রুম নাম্বার 17-এ সেই ধনী লোকটাই রয়েছে যে একটু আগেই হোটেল স্টাফদের সঙ্গে ঝগড়া করছিল। এখন দুই ভাই নিজেদের রুমে বসে ওই লোকটার আসার অপেক্ষা করতে থাকে। ঠিক রাত 12টা বাজার পর হোটেলের সামনে একটা ট্রাক এসে থামে। দুই ভাই জানলা দিয়ে দেখে এবং বুঝতে পারে রাস্টি সত্যিই চলে এসেছে। এখন এরা দুইজন খুব বেশি এক্সাইটেড হয়ে যায় যে এরপরে কি হবে। দুই ভাই রুম নাম্বার 70 দেওয়ালে কান লাগিয়ে শোনার চেষ্টা করে যে ভেতরে কি হচ্ছে। কথা শোনার পর তারা বুঝতে পারে ওই ধনী লোকটা ড্রাইভারকে অনেক বকাঝকা করছে, কিন্তু তখনই তারা অদ্ভুত কিছু আওয়াজ শুনতে পায়। এমন মনে হচ্ছিল কেউ হয়তো কারোর গলা টিপে ধরেছে। এটা শোনার পর লুইস হোটেল স্টাফদের কাছে ফোন করে বলে রুম নাম্বার 17-এ হয়তো ঝগড়া হচ্ছে। ওয়ার্কার রুম নাম্বার 17-এ
কল করে শোনে তারা বলে এখানে সবকিছু ঠিক আছে। ওয়ার্কারও এই দুজন ভাইকে ফোন করে বলে এখানে সবকিছু ঠিক আছে। দুই ভাই একটু ইতস্তত বোধ করে কিন্তু পরবর্তীতে তারা ঘুমিয়ে পড়ে। রাতের বেলা রাষ্ট্রীয় ট্রাকও সেখান থেকে চলে যায়। পরের দিন সকালে রুম নাম্বার 17-এ পুলিশ আসে এবং এই দুই ভাইয়ের কাছেও জিজ্ঞাসা করে। পুলিশ বলে এই লোকটাকে আমরা রোডের পাশে অনেক খারাপ অবস্থায় পেয়েছি। এটা শুনে দুই ভাই একটু হতবাক হয়ে যায়। তারা ভেবেছিল ওই লোকটা হয়তো ওই ট্রাক ড্রাইভারকেই মেরেছে, কিন্তু এখানে তো উল্টো হয়ে গেছে। এরপরে পুলিশ তাদের দুজনকে হসপিটালে নিয়ে যায় যেখানে ওই লোকটা অ্যাডমিট ছিল। ড্রাইভার এই ধনী লোকটার মুখ এবং ঠোঁট কেটে দিয়েছে, যেটার জন্য তার দাঁত দেখা যাচ্ছে। এসব কিছু অনেকটাই ভয়ঙ্কর ছিল। এই দুই ভাই ভাবতেও পারেনি তাদের মজা করাটা এত ভয়ঙ্কর রূপে পরিণত হবে। ভয় পেয়ে লুইস পুলিশকে সব সত্যি সত্যি বলে দেয়। সবকিছু শোনার পর পুলিশ এদেরকে একটু ধমক দিয়ে বলে আগে থেকেই আমাদের কাছে এসব নিয়ে অনেক পেন্ডিং কেস পড়ে আছে। সব থেকে বেশি অবাক করার বিষয় তো এটা ছিল যে পুলিশরাও এই ট্রাক ড্রাইভারের ব্যাপারে কিছুই জানে না। এই দুইজনও ওই ড্রাইভারের ব্যাপারে কিছুই জানে না। এই জন্য পুলিশ এদের দুজনকে ছেড়ে দেয়। লুইস আগে রাস্তার ভেতরে যখন বোর হয়ে যায় তখন সে আবারও রেডিওটা চালু করে। তখনই রেডিওটা আবারও সেই রাস্ট্রি নামের লোকটার সঙ্গেই কানেক্ট হয়ে যায় যে ওই ধনী লোকটার এই অবস্থা করেছে। রাস্ট্রি এখনো সেই মেয়েটাকে খুঁজে বেড়াচ্ছে যার সঙ্গে সে কথা বলেছে। এদিকে লুইসের ভাই তাকে আবারও কথা বলে তার কথাই উজলে দিচ্ছে। হুলার তাকে বলে ওই মেয়েটা তোমাকে পছন্দ করে না। তখনই লুইস তার ভাইয়ের হাত থেকে মাইকটা নিয়ে নেয় এবং ওই লোকটাকে বলে এখানে কোনো মেয়ে নেই, আমি নিজেই তোমার সঙ্গে মেয়ের কণ্ঠে কথা বলছিলাম। সত্যিটা শোনার পর রাস্ট্রি অনেকটাই রেগে যায় আর সে লুইসকে তার কাছ থেকে মাপ চাওয়ার জন্য বলে, কিন্তু হুলার মাঝখানে লুইসের হাত থেকে মাইক নিয়ে রাস্ট্রিকে অনেক খারাপ খারাপ গালি দিতে থাকে। এই জন্য পরিস্থিতি আরো অনেক খারাপ হয়ে যায়। হুলার রাস্ট্রিকে অনেক গালিগালাজ করতে থাকে। তখনই রাস্ট্রি তাদেরকে একটা কথা বলে, যেটা শুনে ফুলার আর রাস্ট্রি দুজনেই হতবাক হয়ে যায়। রাস্ট্রি বলে তোমাদের গাড়ির লাইট ঠিক করে নেওয়া উচিত। এর মানে রাস্ট্রি তাদের গাড়িটাকে অনেকক্ষণ ধরেই ফলো করছে। দুইজন অনেক বেশি ভয় পেয়ে যায় আর গাড়ি অনেক দ্রুত চালাতে থাকে আর গাড়ির স্পিড বাড়িয়ে দেয়। কিন্তু তাদের ভাগ্যটা এতই খারাপ ছিল যে গাড়ির ফিউলও প্রায় শেষের দিকে। তখনই লুইস বাইপাসের রোডের ভেতরে তার গাড়িটাকে নামিয়ে দেয়, যেই কারণে ট্রাক সোজা চলে যায় আর তারা একটু স্বস্তির নিঃশ্বাস নেয়। একটু সামনে যাওয়ার পর তারা একটা পেট্রোল পাম্পও পেয়ে যায় যেখান থেকে তারা তাদের গাড়িতে ফিউল ভরিয়ে নেয়। ওখানে লুইস হুলারকে তার গাড়িতে ফুয়েল ডালতে বলে আর নিজে পুলিশকে কল করার জন্য ফোন বুথের কাছে চলে যায়। তখনই পেট্রোল পাম্পের কাছে একটা বরফের ট্রাক এসে থামে। ওর ভেতর থেকে একটা লোক হাতে বেসবল ব্যাট নিয়ে বাইরে আসে। হুলার মনে করে এই লোকটাই হয়তো রাস্ট্রি, এই জন্য সে ইশারা করে লুইসকে বলে দেয়। লুইস পুলিশের সঙ্গে কথা না বলেই তার কার্ড টেবিলের উপর রেখে বিল দিয়ে বাইরে চলে আসে। দুই ভাই গাড়িতে বসে এখান থেকে দ্রুত বেরিয়ে পড়ে। এই দুইজন ভয় পেয়ে এমন একটা শুনশান রাস্তায় চলে আসে যেটা অন্ধকারে শেষ হয়ে যায়। কিন্তু সেই বরফের ট্রাকটা তাদের পিছু করতে করতে সেখানে চলে আসে। ট্রাকের ড্রাইভার তাদের গাড়ির কাছে এসে কার্ড দিয়ে বলে এইটা তুমি ওই কাউন্টারে ফেলে এসেছিলে। এই লোকটা সেই ট্রাক ড্রাইভার রাস্ট্রি ছিল না। এইটা জানার পর তারা দুইজন একটু স্বস্তির নিঃশ্বাস নেয়। তখনই বরফের ট্রাকটাকে ভেঙে চুরে সেখানে আরেকটা ট্রাক চলে আসে। এইবার রাস্ট্রি তাদের পিছু করতে করতে এখানেও চলে এসেছে। এই দুইজন দ্রুত গাড়িতে বসে এবং এখান থেকে পালানোর চেষ্টা করে। পালাতে পালাতে তাদের গাড়ি একটা গাছের সামনে গিয়ে আটকে যায়। রাস্ট্রি তার ট্রাক এদের গাড়ির সামনে নিয়ে চলে আসে আর সে ধীরে ধীরে তাদের গাড়িটাকে কুচলে দেওয়ার চেষ্টা করে। তখনই ফুলার মাইক উঠিয়ে রাস্ট্রির থেকে মাপ চেয়ে নেয়। রাস্ট্রি তার সঙ্গে মজা করার কারণ জিজ্ঞাসা করে। তখন ফুলার বলে আমরা মজা করার জন্য এমনটা করেছি। রাস্ট্রি বলে আমিও মজা করছিলাম আর সে ট্রাক পিছনে নিয়ে এখান থেকে চলে যায়। এর পরের দিন সকালে তারা দুই ভাই ভেনাকে পিক করার জন্য এখান থেকে চলে যায়। রাস্তার ভেতরে ফুলার রেডিও বের করে ফেলে দেয় কারণ সে ভেবেছিল এই সবকিছু এই রেডিওর জন্যই হয়েছে। দুই ভাই ভেনাকে দেখার পর সবকিছু ভুলে যায়। তখনই তাদের সামনে ভেনার বন্ধু শার্লেট আসে এবং তাদের সঙ্গে একটু কথা বলার পর এখান থেকে চলে যায়। এরপরে তারা তিনজন তাদের সফরের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। রাস্তার ভেতরে ফুলার ঘুমিয়ে পড়ে। এই জন্য ভেনা এবং লুইস গল্প করতে থাকে, কিন্তু তখনই ফুলার জেগে ওঠে আর তাদের কথা শেষ করতে দেয় না। রাতের বেলা তারা টাইম পাস করার জন্য একটা বারের ভেতরে চলে আসে যেখানে কিছু ছাত্রীরা ভেনাকে ডিস্টার্ব করতে থাকে। অবস্থা খারাপ হতে দেখে হুলার ভেনাকে নিয়ে বাইরে চলে আসে আর তাকে রুম পর্যন্ত দিয়ে আসতে যায়। ওখানে দাঁড়িয়ে ফুলার আর ভেনা কথা বলতে থাকে। তখনই সেখানে লুইস চলে আসে। দুই ভাই ভেনাকে রেখে তাদের রুমে গিয়ে ঘুমিয়ে পড়ে। লুইসের ঘুমানোর পরে হুলার একটা ওয়াইনের বোতল নিয়ে ভেনার রুমে চলে আসে। দুজন মিলে ওয়াইন খেতে শুরু করে। তখনই লুইসের কাছে রাস্ট্রি কল করে। সে তাকে বলে তুমি বলছিলে তোমাদের সাথে কোনো মেয়ে নেই, তাহলে তোমার ভাই পাশের রুমে কার সঙ্গে মদ খাচ্ছে? এটা শুনে লুইস একটু ভয় পেয়ে যায় আর সোজা ভেনার রুমে চলে আসে। তাদের দুজনকে একসাথে দেখে লুইস একটু হতবাক হয়ে যায়, কিন্তু তার থেকেও বেশি সে রাস্ট্রির কথা শুনে ভয় পেয়ে যায় যে সে কিভাবে জানলো ভেনার ব্যাপারে। তারা তিনজনই রাতের বেলা গাড়ি
গাড়িতে করে এখান থেকে বেরিয়ে পড়ে। রাস্তার ভেতরে সাইনবোর্ডের উপর তারা একটা লেখা দেখে, যেখানে লেখা ছিল তোমরা তোমাদের ডিকিটাকে চেক করো। তারা তিনজনই নিজেদের গাড়ির ডিকিটা চেক করে। সেটার ভেতর থেকে ওই রেডিও বেরিয়ে আসে যেটা হুলার ফেলে দিয়েছিল। এর মানে রাস্টি এখনো তাদের পিছু করছে। এখন এরা তিনজন রেডিওটাকে ঠিক করে রাস্টির সঙ্গে কথা বলে। যখন রাস্টি কথা বলছিল তার পেছন থেকে একটা মেয়ের কান্নার আওয়াজ শোনা যায়। সেই আওয়াজটা ভেনা চিনতে পারে। সেই আওয়াজটা আর কারণ নয়, সেই আওয়াজটা ছিল শার্লেটের। এখন শার্লেটকে বাঁচানোর জন্য এদের রাস্টির কথা শুনতে হবে। সামনে একটা রেস্টুরেন্টের ভেতরে রাস্টি তাদেরকে বলে তাদের সমস্ত কাপড় চোপড় খুলে ওই রেস্টুরেন্টের ভেতরে যেতে হবে। সেখানে দুই ভাইয়ের অনেক অপমান হয়। এই সব কিছু রাস্টি তার অপমানের বদলা নেওয়ার জন্য করছে। রাস্টি তাদেরকে বলে আমার সঙ্গে ঠিক করনি তোমরা দুজন, আমি এখন এই সমস্ত কিছুর প্রতিশোধ নিয়েই ছাড়বো। এরপরে রাস্টি এই তিনজনকে একটা ভুট্টোর ভুঁয়ের কাছে ডেকে নিয়ে যায়। সেখানে ডাকার পর তাদেরকে বলে নিজেদের গাড়ি থেকে বাইরে বেরিয়ে আসো। যখনই তারা বাইরে আসে রাস্টি তার ট্রাক দিয়ে এই তিনজনকে কুচলে দেওয়ার চেষ্টা করে। তিনজনই এক সাইডে লাফিয়ে পড়ে আর একে অপরের থেকে আলাদা হয়ে যায়। রাতের অন্ধকারে তারা অনেক কষ্টে রাস্টি ট্রাকের থেকে বেঁচে যায়। অবশেষে রাস্টি তার ট্রাক থেকে বাইরে আসে আর আমরা এই প্রথমবার রাস্টিকে দেখতে পাই। রাস্টি ভেনাকে কিডন্যাপ করে তার ট্রাকে করে নিয়ে সেখান থেকে চলে যায়। এরপর দুই ভাই একে অপরকে দোষারোপ করতে থাকে। লুইস বলে এটা শুধু তোমার দোষ, কিন্তু এখন আর কিছুই করার ছিল না। এরপরে রাস্টি তাদের গাড়িতে আগুন লাগিয়ে সেখান থেকে চলে যায়। এরপরে রাস্টি তাদেরকে বলে একটা হোটেলে রুম নাম্বার 17 একটা মদের বোতল নিয়ে চলে এসো। লুইস বোতল নিয়ে গাড়ি থেকে দূরে চলে আসে, তখনই গাড়িটা ব্লাস্ট হয়ে যায়। এখন এই দুইজন নতুন একটা গাড়ির খোঁজে বেরিয়ে পড়ে। তারা একটা পুরনো ট্রাক খুঁজে পায়। মাঝরাতে তারা দুই ভাই শহরের সমস্ত হোটেলের রুম নাম্বার 17 চেক করে, কারণ রাস্টি তাদের হোটেলের নাম বলেছিল না। একটা বন্দুকের নল তার দিকে ঘুরিয়ে দেয় এবং বন্দুকের ট্রিগার এমন ভাবে সেট করে দেয় যদি কেউ দরজা খোলে তাহলে বন্দুক থেকে ফায়ার হবে। রাস্টি পুলিশকে ফোন করে বলে দেয় যে এখানে 3টা লাশ পাওয়া যাবে, যে এটা একটু পরেই সে মেরে ফেলবে। একটু পরেই ওই দুই ভাই এখানে চলে আসে আর রুম নাম্বার 17 এর সামনে পৌঁছে যায়। যখনই তারা ভেতরে যায় তারা দেখতে পায় এই রুমটা পুরোপুরি খালি রয়েছে। এইটার জন্য তারা দুইজন অনেক হতাশ হয়ে পড়ে। তখনই সেখানে থাকা ফোনে রাস্টি কল করে আর লুইসকে অপমান করতে থাকে। লুইস যখন রাস্টির সঙ্গে কথা বলছিল তখনই সে বুঝতে পারে রাস্টি পাশের রুমে রয়েছে। এই জন্য সে ফুলারকে পাশের রুমটা চেক করার জন্য পাঠিয়ে দেয়। যখন ফুলার রুমের পেছন দিয়ে ভেতরে ঢোকার চেষ্টা করে তখন ভুলবশত তার থেকে আওয়াজ হয়ে যায় আর তখনই রাস্টি ফুলারের উপরে আক্রমণ করে দেয়। চিৎকারের শব্দ শুনে লুইস রুমের দরজা খুলতেই যাচ্ছিল, তখনই ফুলার নিজেকে ছাড়িয়ে নেয় এবং দরজা খুলতে নিষেধ করে। এদিকে ফুলারের পায়ের ভেতরে একটা পেরেক ঢুকে যায়। সে ওইটা বের করতেই যাচ্ছিল, কিন্তু রাস্টি ওইটার উপরে পা রেখে ওইটাকে আরো ভেতরে ঢুকিয়ে দেয়। লুইস তার ভাইয়ের চিৎকার শুনে পেছনে আসে এবং এসে দেখতে পায় রাস্টি তাকে দেওয়ালে টাঙিয়ে রেখেছে। লুইস তাকে নামানোর চেষ্টা করে কিন্তু নামাতে পারে না। তখনই এখানে পুলিশও চলে আসে। পুলিশ প্রথমে হোটেল ম্যানেজারের লাশ দেখতে পায়, যেই কারণে তারা প্রত্যেকটা রুম এখন চেক করতে থাকে। লুইসও তার ভাইকে ওখান থেকে ছাড়িয়ে নেয়। পুলিশ যখনই ভেনার গেটটা খুলতে যাচ্ছিল লুইস সময় মতন এসে তাকে গানের সামনে থেকে সরিয়ে নেয়। পুলিশ গানের শব্দ শুনে লুইসকে ক্রিমিনাল মনে করে। ফুলার দেখতে পায় রাস্টি তার ট্রাক নিয়ে তাদের দিকেই আসছে আর সে চিৎকার করে সবাইকে বলে দেয়। পুলিশ ট্রাকের উপরে গুলি চালাতে শুরু করে কিন্তু সে ট্রাক থামায় না। লুইস হুলারকে নিয়ে সাইডে লাফিয়ে পড়ে আর ট্রাক রুমের ভেতরে ঢুকে পড়ে। পুলিশ যখন ট্রাকের ভেতরটা চেক করে সেখানে ড্রাইভারের লাশ দেখতে পায়, কিন্তু ভেনার বন্ধু শার্লেট একদম সই সালামতে ছিল। পুলিশ চেক করে এদেরকে বলে ড্রাইভার বরফের ফ্যাক্টরিতে কাজ করে। এটা শুনে দুই ভাই চমকে ওঠে। তখনই রেডিওতে রাস্টি বলে তোমরা আমাকে কখনোই ধরতে পারবে না। এর মানে বোঝাই যাচ্ছে রাস্টি নিজের জায়গায় ওই বরফের কোম্পানিতে কাজ করা ওই লোকটাকে বসিয়ে দিয়েছিল আর রাস্টি এখন এদের পিছু করতে থাকবে। তো বন্ধুরা, তোমরা যদি এমন সিচুয়েশনে আটকে যাও তাহলে তোমরা নিজেদেরকে বাঁচানোর জন্য কি করবে কমেন্টে অবশ্যই বলে যাবে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে পারো। দেখা হবে নতুন কোনো ভিডিওতে।